জুলেখা স্কুল থেকে ফিরছে একটু আগেই। বেলা দুপুর গড়িয়ে এখন বিকেল হওয়ার অপেক্ষায়। প্রমুখ প্রতিদিনের মতোই আজও 12টায় ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। জুলেখা তৈরি করে রেখে যাওয়া নাস্তা খেয়ে জরুরি কাজে বেরিয়ে যায় বাসা থেকে। সিরাত প্রমুখ চলে যাওয়ার একটু পরেই ঘুম থেকে উঠেছে। চারিপাশে জোহরের আজানের সুরে ঘুম ভেঙে যায় তার। এরপর আড়মোড়া ভেঙে বোঝার চেষ্টা করলো কোথায় সে। তখন কালকের ঘটনা মনে পড়তেই নাক টেনে কাঁদছে। মনে তার মায়ের জন্য হাহাকার। জুলেখা স্কুল থেকে ফিরে ড্রেস খুলে ড্রয়িং রুমে এসে বসলো। হঠাৎ গুনগুনিয়ে কান্নার আওয়াজে প্রমুখের রুমে উকি দেয়। কপাল কুঁচকে দেখলো সিরাত আগের পোশাকেই হাঁটু গেড়ে বসে কাঁদছে। সে হতাশা মুখে তাকিয়ে বুঝলো এত বেলায় না খেয়ে মেয়েটি কাঁদছে। সে প্লেটে নাস্তা নিয়ে আসলো সিরাতের কাছে। সিরাতের সামনে প্লেট নিয়ে হাসি মুখে বলল, অল্প খাই আনেন ভাবি, অনেক বেলা হয়েছে, কাঁদলে কি হইব? সিরাতের নড়চড় নেই, আগের মতোই জেদ নিয়ে বসে বসে কাঁদছে। জুলেখাও হাল ছাড়ার পাত্রী নয়। কয়েকবার ঘ্যান ঘ্যান করলো খাওয়ার জন্য। শেষে হাতে রুটি আর ডিম পোচ নিয়ে সিরাতের মুখের কাছে ধরলো, বলল, না খেয়ে থাকলে কি হবে ভাবি? আপনি অসুস্থ হবেন, আমাদের কিছুই হইব না। বিয়ে যখন হয়েই গেছে মানিয়ে নিন। ভাইজান খুব ভালো, একবার ভাইজানকে বুঝলে আজীবন শুধু সম্মান আর ভালোবাসাই করতে ইচ্ছে করবে। জুলেখা মুগ্ধ হয়ে কথা বলেই হাসলো। দু হাত দ্বারা সিরাতের মুখ উপরে তুললেই সিরাত ফুঁসে উঠে চোখ গরম করে এক ঝটকায় জুলেখার হাতে থাকা রুটি ছিটকে দূরে ফেলে দিল। সামনের প্লেটও রাগে জোরে ধাক্কা মেরে ফেললো। জুলেখা ভয় পেয়ে গুটিয়ে যায় সিরাতের ভয়ঙ্কর রাগে। আমি খাবো না, আর একবার আমার কাছে আসলে সব ভেঙে ফেলবো। সিরাত উঠে রাগে হিড়হিড় করে। দুই হাতে সারা মুখের পানি মুছে শক্ত গলায় বলল, ভাইজানের হয়ে সাফাই গাইতে খুব ভালো লাগে। আর তার মতো গুন্ডাকে নিয়ে এতই আহ্লাদ। সিরাত মাথা চেপে বিছানায় বসলো। দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে তাকাতেই চোখে পড়ল প্রমুখের দুই হাত পকেটে গুজে রাখা ছবির দিকে। শটান হয়ে দাঁড়িয়ে মুখে ঝুলিয়ে রেখেছে মৃদু হাসি। মুহূর্তেই সারা দেহ জ্বলে যায় সিরাতের। রাগে এলোমেলো দৃষ্টি ফেলল সে। পরক্ষণে পেয়ে গেল কর্নারে রাখা জগ ভর্তি পানি আর গ্লাস। সে এগিয়ে যায় সেখানে। হাতে গ্লাস শক্ত করে জোরে বাড়ি মারল প্রমুখের মুখ বরাবর। মুহূর্তে ছবিটা ভেঙে টুকরো টুকরো হয়। কাচের টুকরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে। সিরাত চোয়াল শক্ত করে হাঁপাচ্ছে। এই লোকের হাসি তার সহ্য হচ্ছে না। সব তছনছ করে ফেলতে মন চাইছে। জুলেখা তার আচরণে ভয় পেয়ে যায়। দৌড়ে রুম থেকে বেরিয়ে ঢকঢক করে পানি খেলো। বুকের বাপাশে হাত রেখে শ্বাস নিল কয়েকবার। এরপর সোফায় বসে মনে পড়ল প্রমুখকে জানানো উচিত। তৎক্ষণাৎ কল করেই বলল, ভাইজান কই আপনি? ভাবি পুরো পাগল হয়ে গেছে। জরুরি মিটিংয়ে ছিল। এমনিতেই মেজাজ বিগড়ে আছে। সে চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল, ভাবি? কে ভাবি? কি মুশকিল? ভাবি আমাগর ভাবি, আপনার বউ। বউ? জুলেখা বিরক্ত হয়ে বলল, ধুর, সিরাতের কথা কই, বিয়া করেছে বউরে ছিল না। প্রমুখ কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ রইল। জুলেখা কোনো রেসপন্স না পেয়ে বিড়বিড় করে বলল, সারা রাত বউয়ের লগে থাইকা সকালেই ভুইলা যায়। এই হইল বেডাগো স্বভাব, সবাই একরকম। তৎক্ষণাৎ প্রমুখ গলা ঝেড়ে হেয়ালি সুরে বলল, পাগলকে খেপিয়ে দিস না, তার মতো থাকতে দে। আমি জরুরি কাজে ব্যস্ত, অযথা কল দিয়ে বিরক্ত করিস না। জুলেখা অধর কামড়ে বলল, খাইতে কইলাম খাই নাই, কেমন গম্ভীর হইয়া বসে আছে। আমি প্লেট নিয়ে খাওয়াইতে গেছি, অমনি আমার জোরে ধাক্কা দিয়া প্লেট ফেলাইয়া দিয়েছে। কি করুম ভাইজান, এভাবে না খাইলে অসুস্থ হইব। প্রমুখ চেয়ারে আরাম করে বসে বলল, কি সাইপাস রান্না করেছিস? তোর ভাবি খাচ্ছে না? তাকে জিজ্ঞাসা কর কি কি খায়, ওইগুলোই রান্না করে খাওয়া। আমি কিছুই জানি না ভাইজান, আপনি জলদি আহেন, আপনার রুমে সর্বনাশ কইরা ফেলাইছে। প্রমুখ চটপট প্রশ্ন করল। কি হয়েছে? জুলেখা ভয়ে হালকা ঢোক গিলল। যে রুমে পারমিশন ছাড়া ঢুকা নিষেধ, ওই রুমে প্রমুখের জিনিস ধরা ভয়াবহ দুঃসাধ্য ব্যাপার। সিরাত সেই দুঃসাহসিক কাজ করে ফেলেছে। প্রমুখের পরিপাটি রুমকে মুহূর্তেই দফারফা করেছে। যত্নে সাজিয়ে রাখা ফটো ফ্রেম ক্ষণিকেই টুকরো করে ভেঙে দিল। জুলেখার চুপ থাকা প্রমুখের সহ্য হলো না। গলা উঁচিয়ে বলল, থাপ্পড় খেতে ইচ্ছা করছে? অসভ্যর মতো চুপ করে আছিস কেন? ভাবি আপনার দেওয়ালে টাঙানো ছবিতে গ্লাস ফিক্কা মারেছে ভাইজান। জুলেখা চোখ বন্ধ করে একদমে কথাটা বলল। এহেন কথায় প্রমুখ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চোয়াল শক্ত করে বলল, কি কি করেছে সিরাত? ছবি ভেঙে ফেলেছে, সারা রুম কাচের টুকরো। আপনি আসেন, পাগলের মতো ব্যবহার করছে, আমার কথা শুনছে না। প্রমুখ কল কেটে দেয়। বার কয়েক লম্বা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো সে। এরপর সামনে তাকালো। কবির সহ সবাই কৌতূহল নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। সে কবিরকে বলল, বাসায় চল, তোর ভাবি আমাকে ভীষণ মিস করছে।
কবির চোখ বড় বড় করে। এই মুহূর্তে তাদের জরুরি মিটিং। পৃথিবী ধ্বংস হলো, প্রমুখ নড়বে না এখান থেকে। কয়েকদিন আগে দোকান দখল করে ফ্ল্যাট বানানোর কথায় আলোচনা করছিল প্রমুখ। সেই ফ্ল্যাটের ডিজাইন সব আজই ফাইনাল করার কথা। তাছাড়া ফুটপাত ভেঙে বড় হাসপাতাল গড়বে, সেই নিয়েও ঝামেলা চলছে। ফুটপাতের মানুষ রেগে আছে প্রমুখের প্রতি, কোনোভাবেই তাদের জায়গা ছাড়বে না। প্রমুখও যে কিছুর বিনিময়ে ফুটপাত দখল করবেই, দরকার পড়লে মেরে ভয় দেখাবে, রক্তের বিনিময়ে জায়গা ছিনিয়ে নিবে। আজ এসব নিয়ে আলোচনা হচ্ছিল, অথচ একটি ফোন কলে সিরিয়াস মুহূর্তে সব উল্টো হয়ে গেল। তার বউ নাকি মিস করছে। অন্য দিনের প্রমুখ আর আজকের দিনের প্রমুখের মাঝে বিশাল তফাৎ। যে কিনা বাসায় আগুন ধরলেও কাজ শেষ না করে ফিরে না, আজ সে কথা শেষ না হতেই বাসায় যাওয়ার তাড়া দিচ্ছে। প্রমুখ হাতে ফোন আর ফাইল নিয়ে কবিরকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে ধমকে ওঠে। কবির, আজ সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিস। বললাম না বাসায় যাব, তোর ম্যাম কাছে আমি বাইরে আসে ওই মানে ভাত খাচ্ছে না, আমাকে যেতে হবে, আদর করে করে খাওয়াতে হবে, তাহলেই সে খাবে। কবিরের হুঁশ ফিরতেই সে হনহনিয়ে নিচে গিয়ে গাড়িতে বসে। প্রমুখ সিটে বসে ডোর লক করলো। সিটে মাথা এলিয়ে রাগে ঘুষি মারল গাড়ির দরজায়। বিরক্ত হচ্ছে সে। কাল থেকে মেয়েটা কি শুরু করেছে? আর একবার বাড়াবাড়ি করলে থাপড়িয়ে গাল লাল করে দিবে। প্রমুখ বাসায় এসে চারিপাশে তীক্ষ্ণ নজরে দেখল। সারা বাসায় নিস্তব্ধতা ছেয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। জুলেখা ভয়ে তারপর আর চটাতে যায়নি সিরাতকে, চুপচাপ নিজের রুমে শুয়ে আছে। প্রমুখ রুমে প্রবেশ করে তাকায় চারিপাশে। পুরো রুম জুড়ে কাচের টুকরায় ভরে আছে। তৎক্ষণাৎ চোয়াল শক্ত হয়ে যায়। রুমের ভেতর কাউকে না দেখে এদিক ওদিক খুঁজলো, কোথাও নেই সিরাত। সে হাঁক ছাড়ে কবিরকে। এদিকে কবির ভাবলেশীনভাবে সোফায় আরাম করছিল। স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তে সেখানে না যাওয়ায় ভালো মনে হয়েছে তার কাছে। কিন্তু আহাম্মক কবির কি আসল কাহিনী জানে? প্রমুখের বাজখাই স্বর শুনতে থতমত খেয়ে দৌড়ে গিয়ে বলল, বলুন স্যার। সব সার্ভেন্টগুলো কোথায়? নাকটাকে ঘুমাচ্ছে? তাদের রূপ দেখার জন্য টাকা দিয়ে রেখেছি, এই মধ্যে রুম পরিষ্কার করতে বলো। কবির মাথা নাড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো রুম। পরক্ষণে চোখ বড় বড় হয়ে যায় তার। সর্বনাশ, এই রুমের একই অবস্থা। সে মনে মনে ভয়ানক কিছু আন্দাজ করে দ্রুত সার্ভেন্টদের ডাকতে যায়। প্রমুখ চারিপাশে খুঁজে অবশেষে বারান্দার গ্রিল ধরে বসে থাকা মেয়েটার দিকে চোখ যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মলিন মুখে সিরাত থেকে থেকে ফুপিয়ে উঠছে। প্রমুখ ফটোর কথা ভুলে এগিয়ে গেল। সিরাতের পাশে বসে বলল, ঘুম থেকে উঠছে কখন? খেয়েছো? সিরাত জবাব দিল না। সে একটু আগে প্রমুখের চিৎকারে ঠিকই টের পেয়েছিল লোকটা বাসায় এসেছে, তবুও হেয়ালিভাবে বারান্দাতেই বসে আছে। সে প্রমুখের কথায় একটু তাকায়। চোখের কর্নিশ থেকে পানি গড়িয়ে পড়ল এক ফোঁটা। অতঃপর মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকায়। প্রমুখ হাঁটু গেড়ে বসে নিজেকে নিয়ন্ত্রণ করলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বললাম কানে যায় না? হাতে মাথা এলিয়ে সিরাত চুপ করে রইল। এবার প্রমুখ তেতে উঠে সিরাতের হাত ধরে টেনে উঠাতে উঠাতে বলল, চলো খেয়ে নিবি। বলছি না যা ইচ্ছে তাই করবে, তাহলে আমাকে এভাবে পেন দিচ্ছ কেন? তোমার পাগলামোর জন্য এই সময়ে বাসায় আসতে হলো। বাসায় কি খাওয়া জিনিসের অভাব পড়েছে? সিরাত হাত ঝটকা মেরে ছাড়িয়ে নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়। নরম গলায় বলল, এর অভাব পড়েছে। প্রমুখ হঠাৎ থেমে যায়। বুড়ুকুচকে আচমকায় হাত ছেড়ে দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, খেতে চলো। আজ যা করছো বলেও নেক্সট টাইম এসব করার সাহস দেখাবে না। বাচ্চাদের মতো পাগলামি একদম সহ্য করবো না। তোমার যা খেতে ইচ্ছা করবে জুলেখাকে বলবে, সব দায়িত্ব আমি তাকে দিয়েছি। খাবো না। সিরাত জেদ নিয়ে কথাটা বলে। প্রমুখ চটে যায়। সিরাতকে টেনে হিচড়ে নিয়ে আসে ডাইনিং টেবিলে। সিরাত তার সাথে না পেরে লাফিয়ে উঠল। প্রমুখের বুকে ধাক্কা মেরে বলল, একদম জোর করবেন না, খাবো না আমি। রাগে ক্রুদ্ধ হয়ে এটুকু বলেই থামলো। এরপর তিরিক্ষি মেজাজে বলল, শুনেছেন, খাবো না। প্রমুখ রেগে যায়। এমের এত বড় গলা, অসহ্য লাগছে তার জীবন। মনের কাছে হেরে এই কি ভুল করে ফেললো। ভুলের মাসুল দিতে হচ্ছে। জেনে শুনে ঝালমরিচ বাসায় নিয়ে আসলো। কি দরকার ছিল বিয়ে করার? হাত মুষ্টিবদ্ধ করে সিরাতের বাহু ধরতে যায়। সিরাত ভয়ে এক পা পিছিয়ে গেল। হঠাৎ মাথায় বাঁচার উপায় আসতেই সে সামনের পানির গ্লাস নিয়ে প্রমুখের মুখ বরাবর ছুঁড়ে মারে। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে গেল প্রমুখ। তাদের কথা কাটাকাটিতে কবির সহ আরও দুজন লোক কর্নারে দাঁড়িয়েছিল। তারাও অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য কাণ্ড ঘটে এবার সিরাত হতবাক। ভয়ে জড়সড় হয়ে হালকা ঢোক গিলল। প্রমুখ এবার দিক হারায়। মস্তিষ্ক গরম হয়ে গেল মুহূর্তে। চোখ বন্ধ অবস্থায় ডান হাতে মুখ মুছে সে রাগে ক্রোধে থমকে উঠে বলল, সেটা তো অতিরিক্ত করছো তুমি। চোয়াল শক্ত করে থামলো সে। এরপর বলল, কবির, সিজি ক্যামেরা দেখ। শাশুড়ি আমার কি করছে? এই মেয়ে খুব জ্বালাচ্ছে আমায়। শাশুড়ি আমার কলিজা বরাবর গুলি চালাতে বল রায়হানকে। সিরাত মায়ের কথা শুনে ভয়ে চেয়ারে বসলো। মাথা নুইয়ে রেখে অনুভব করলো আবারও এক দুঃসাহসিক কাজ করে ফেলেছে। জুলেখা এসে কাচুমাচু করে দাঁড়ালো তার পিছনে। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে চেয়ে সার্ভেন্টকে বলল, প্লেটে খাবার নিয়ে আসো। এই মেয়েকে খাইয়ে আমাকে উদ্ধার করো। অসহ্য হয়ে গেলাম। জীবনটা নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়ে।
সার্ভেন্ট দুটি চটজলদি রান্নাঘরে যায়। কবির ভয়ে সিটিয়েছিল এতক্ষণ, তার বউ একই করলো। সিরাতের সাহস দেখে সে চমকেছে বেশ। সিরাতের সামনে প্লেট রাখলেও এক দানাও মুখে দিল না। কয়েক মিনিট অতিবাহিত হলে প্রমুখ কপাল কুঁচকে ডাকলো কবিরকে। কবির, তোর ম্যামকে খাইয়ে দে, হয়তো নিজ হাতে খেতে পারছে না। প্রমুখের কথায় মুহূর্তে চোখ বড় বড় হয়ে যায়, অবাক হয়ে জবাব দেয়। আমি কিভাবে খাইয়ে দিব? যেভাবে বাচ্চাদের ভুলিভালি খাওয়ায়, সোনামোনা বলে 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 খাওয়া। আপনার বউ, আপনি খাওয়ান। কবির মুখের উপর কথা বলে জিহ্বায় কামড় দেয়। ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে। প্রমুখ রক্ত চক্ষু নিয়ে বলল, তোর ম্যামকে আদর করে খাওয়া। বাচ্চাদের যেমনটা ওইটা একটা দেখিয়ে খাওয়াতে হয়, ওই রকমের খাওয়া। ছোট মেয়ে তো, মায়ের হাত ছাড়া খেতে চাইছে না। কবির মুখ ভেঙচি কাটলো। এত সুন্দর বউ পেয়েও এই বেটা ধমকের উপর রাখছে সারাক্ষণ। কোথায় আদর করে খাওয়াবে? জুলেখা এবার আমতা আমতা করে বলল। ভাইজান, আপনি বাবাকে খাইয়ে দিন। প্রমুখ থতমত খায়। শেষমেশ তাকে খাইয়ে দেওয়ার চাকরি নিতে হবে? এত আহ্লাদ তার মোটেও ভালো লাগছে না। তাছাড়া কিভাবে খাওয়ায় তাই তো জানে না। বরং এসব ঘটনায় কাল থেকে এসে বিরক্ত। প্রমুখ পকেট থেকে ফোন হাতে নিয়ে তাইমা খানমের বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বের করলো। সেখানে তাইমা খানম শুয়ে আছে। সে ফোনে গিয়ে সিরাতের সামনে ধরলো, বলল, শাশুড়ি আম্মা এখন খুব আয়েসে আছে, তুমি এখন না খেলে ওই আয়েস 1 সেকেন্ডও টিকবে না। আমার হাত থেকে ফোন কানে যাওয়ার সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এবং সেটা তোমার চোখের সামনে। এখন বলো, তুমি কি চাও? না খেয়ে মায়ের মৃত্যুর কারণ হতে? অবশ্যই তার অকালে মরে যাওয়ার সম্পূর্ণ দোষ তোমার। সিরাত এক দৃষ্টিতে ফোনের দিকে তাকালো। হাত বাড়িয়ে ফোন থেকে তাইমার মুখে হাত বুলিয়ে দেয়। মাকে কাঁদতে দেখে সেও কেঁদে উঠে বলল, মা, ও মা। প্রমুখ চট করে ফোন নিজের কাছে আনলো, উঠে দাঁড়িয়ে বলল, চটপট খাও, আমার অনেক কাজ আছে। এভাবে সারাক্ষণ তোমার সঙ্গে তামাশা করতে পারবো না। সিরাত চোখ মুছে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। নাক মুখ মুছে হালকা খেয়ে প্রমুখের ইশারায় রুমে যায়। তৎক্ষণাৎ কবির একটা লাগেজ এনে সিরাতের সামনে রাখলো। প্রমুখ লাগেজ থেকে সব জিনিস বের করে বলল, কাল থেকে কাপড়ে পরে আসো, যাও শাওয়ার নিয়ে এসো। সিরাত বাধ্য মেয়ের মতো শাওয়ার নিতে যায়। সত্যি সত্যি তার গা গুলিয়ে আসছিল। ঠান্ডা পানিতে অনেকক্ষণ যাবৎ গোসল করে বেরিয়ে আসে। তোয়ালে পেঁচিয়ে বারান্দায় কাপড় মেলে আসলো রুমে। প্রমুখ বিছানার উপর পায়ের উপর পা তুলে শুয়েছিল। হঠাৎ সিরাতকে দেখে তার দৃষ্টি এলোমেলো হয়ে যায়। ডুবে যায় সদ্য গোসল করে আসা মেয়ের মুখের দিকে। মাত্রারূপে কান্না করায় মুখ ফুলে আছে, চোখ দুটি লাল। প্রমুখ জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে ঢোক গিলে বলল, আমি বাইরে যাব, ফিরতে রাত হবে। তুমি ভদ্রমের মতো জুলেখার সাথে ঘুমিয়ে সিরাত জবাব দিল না। এলোমেলো পায়ে চলে গেল বারান্দায়। প্রমুখ ভ্রু বাঁকিয়ে পরক করলো ভিজে যাওয়া সিরাতের পিঠ। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে সে। ভেজা চুলগুলো হঠাৎই মুছিয়ে দিতে অদম্য ইচ্ছে জাগলো তার। চট করে চমকে তাকায়। মেয়েটার কাছে থাকাও রিস্কি। সে জলদি করে বেরিয়ে যায় রুম থেকে। রাতে সিরাত জুলেখার সাথে কোনো কথা না বলেই খেয়ে নিল। জুলেখা দু একবার জিজ্ঞাসা করে কোনো উত্তর না পেয়ে দমে যায়। সিরাত হতাশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বসে। কিভাবে মনকে বুঝাবে এসব স্বপ্ন? ঘুম ভেঙে গেলেই আবার সে তার মাকে কাছে পাবে। ওই অসভ্য লোকের সাথে এক বিছানায় ঘুমাতেও তার গায়ে লাগে। এছাড়া উপায়ও নেই। দেখা যাবে মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের কথা কিছুক্ষণ ভাবল। প্রমুখের উল্টো সাফওয়ান কি সুন্দর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো। সিরাত লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখত। অথচ এই ছেলের চাহনি কি তীক্ষ্ণ! বোঝা দেয়, মনে হয় তার ভেতরে লুকিয়ে আছে অনেক কাহিনী। খারাপ লোকের মন বোঝা যায় না, সবসময় তেজ দেখিয়ে বেড়ায়। মনে মনে গালি দিয়ে সিরাত মাঝখানে কোলবালিশ দেওয়ার পর দেয়ালের কাছে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। প্রমুখ মধ্যরাতে সব কাজ শেষ করে বাসায় ফিরল। বাইরে খেয়ে এসেছে সে। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে কাপড় নিয়ে ঢুকে ওয়াশরুমে। আজ সারাদিন কম ধকল যায়নি। কেমন শরীর ম্যাজম্যাজ করছে। বাইরের ময়লায় এলার্জি শুরু হয়েছে তার। গোসল সেরে বেরিয়ে আসলো। সারা দেহ জুড়ে ক্লান্তি হানা দেয়। সে খুব কষ্টে দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ পাশ ঘুরে ডিম লাইটে কোলবালিশ চোখে পড়ে। ভ্রুদয় কিঞ্চিত করে মুখ মুচড়ে একটানে ফেলে দিল মেঝেতে। বিশাল দেহটা টান টান করে শুয়ে হাসলো। কাল রাতে গুটিসুটি হয়ে ঘুমানোর ফলে আজ শরীর ব্যথা করছে। কখনো বেড শেয়ার করার অভ্যাস নেই প্রমুখের। আজ পাশে যেই থাকুক সে সারা বিছানা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবে বলে পণ করলো। সিরাত এলোমেলো হয়ে তার দিকে ঘুরে গাঢ় ঘুমে আচ্ছন্ন। আজ প্রমুখের হাত নিষ্পিস করছে গায়ে গা জড়িয়ে ঘুমাতে। গভীরভাবে ছুঁয়ে দিতে তবুও কিছুক্ষণ নিজের বেহা মনকে শাসিয়ে ঘুমানোর চেষ্টা করে। মিনিট 15 বিছানায় গড়াগড়ি করেও ঘুম আসে না তার। মেয়ে ছাড়া মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। সে গভীর দৃষ্টিতে সিরাতের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। তৎক্ষণাৎ চোখ আটকে যায় কামিজ সরে যাওয়া পেটের কিছু অংশে। ফর্সা গায়ে সারাক্ষণ ঢেকে রাখা পেট যেন আরও আকর্ষণ। ঘোর লেগে যায় প্রমুখের। ঘন ঘন শ্বাস ফেলে ঢোক গিলল। আজ সিরাতের কাছে থাকলেও তার মনে অস্বস্তি হানা দিচ্ছে। এমন কখনো হয়নি তার। হালাল হলেও তাকে ছুতে জড়তা কাজ করছে। কিন্তু প্রমুখ সব ভুলে এগিয়ে তাদের মাঝে দূরত্ব ঘুচে সিরাতের পেট বরাবর
তার খসখসে হাত চেপে ধরে, শক্ত করে টেনে ধরে মুখ নিয়ে গেল সিরাতের ঘাড়ে। ঘোরের মাঝে নাক ঘষল আলতো করে। নরম তুলতুলে পেটে হঠাৎ কারো হাতের ছোঁয়া পেতে সিরাত চট করে তাকায়। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। হাঁসফাঁস করে প্রমুখের চেপে রাখা হাতের উপর নিজের হাত রাখে। অজানা ভয়ে কাপা হাত বাড়িয়ে প্রমুখের হাত জোরে খামচি দিল সে। তৎক্ষণাৎ প্রমুখ চমকে হাত সরিয়ে উঠে বসল। সিরাতের ভয়ার্ত চেহারা দেখে হতবিহ্বল হয়ে যায়। চোখ বড় বড় করে থ মেরে তাকিয়ে রইল। সিরাত ভয়ে গুটিয়ে অবিরত ঘামছে, বড় বড় শ্বাস নিয়ে অবাক চোখে চেয়ে আছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হলে প্রমুখ ঠোঁট গোল করে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। অনুভূতি এখন তরতাজা হয়ে উঠেছে তার। এভাবে কখনোই সামলে রাখেনি সে। সিরাত অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে অনিমেষ। প্রমুখ মাথার চুল টেনে চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বলল, সরি, হঠাৎ হুঁশ হারিয়ে ফেলেছিলাম। তুমি নির্ভয়ে ঘুমো, আমি চলে যাচ্ছি। কথা শেষে প্রমুখ বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল। বাইরে থেকে সোফায় আটসাট হয়ে ব্যর্থ ঘুমের চেষ্টা করলো। সিরাত এদিকে ভয়ে বিছানার চাদর খামচে বসে রইল। আর একটুর জন্য কি হতে যাচ্ছিল। অনুভূতির সাগরে বিভোর হয়ে বাকি রাত নির্ঘুমে কাটায় দুটো মানব মানবী। আনচান মন অস্থিরতা অনুভব করে। আন্টি, সিরাত কোথায়? তাইমা খানম মলিন মুখে দরজা খুলতে সায়রা হেসে কথাটা বলল, আজ ভার্সিটি শেষেই চলে এসেছে সিরাতের খবর নিতে। মাঝখানে 3 দিন ঝামেলায় পড়ে সিরাতের খবর নেওয়া হয়ে ওঠেনি তার। সাফওয়ানের সাথে তার 3 দিন আগে লাস্ট কথা হয়েছিল। সায়রার নানু মারা যাওয়ায় ওই দিন বাসায় ফিরেই নানুর বাসায় যেতে হয়, তাই সে আসতেও পারেনি। মূলত ব্যস্ত থাকায় সবকিছু ভুলতে বসেছিল। কাল বিকেলে ফেরার পরেই সিদ্ধান্ত নেয় সকালে ভার্সিটিতে সিরাতকে না পেলে বাসায় যাবে সে। ভাবনা অনুযায়ী সিরাতকে না পেয়ে আজ আসলো এখানে। আবার কোনো অঘটন হলো নাকি? তায়রা খানম ভেতরে আসতে বলল। সোফায় সায়রাকে বসিয়ে বলল, সিরাতের বিয়ে হয়ে গেছে। সায়রা তালে তালে মুখ ফসকে বলল। ভালো হয়ে সম্পূর্ণ কথা বলার ভাগ্য তার হলো না। চোখ অস্বাভাবিক বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল। কিঞ্চিত সময় একরাশ বিস্ময় নিয়ে হাঁ করে আছে। মনে হচ্ছে সে ভুল শুনেছে, তাই হঠাৎই উচ্চস্বরে বলল, কি বলছেন এসব? আন্টি মজা করছেন আমার সাথে? তাইমা খানম দীর্ঘশ্বাস ফেলে। এই কয়দিন তার উপর দিয়ে কি গেল শুধুমাত্র সে জানে। তার হাত ধরে বলল, ঠিক শুনেছ, গত সপ্তাহে বিয়ে হয়েছে। কোথায়, কার সাথে? ছেলেটির নাম প্রমুখ। নাম শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সায়রার। একটার পর একটা আশ্চর্য কথা সে হজম করতে পারছে না। এসব বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সে তড়িৎ গতিতে বলল, প্রমুখ মানে? প্রমুখ চৌধুরী, যার মাঝে ভালো জিনিসটা ছিটে ফোটাও নেই, সে রাতারাতি বিয়ে করলো সিরাতকে? কিভাবে সম্ভব? হিসেব কষাতে পারছি না। সিরাতকে তো সাফন ভালোবাসে। হ্যাঁ, ছেলেটি জোর করে বিয়ে করেছে। সিরাত কিছু বললো না? ওই ভয়ঙ্কর ছেলেকে কিভাবে বিয়ে করলো? এখন কি তার বাসাতেই থাকে? সিরাতকে কখন মেরে মাটি চাপা দিয়ে দেয়? কি আশ্চর্য, আমার হজম হচ্ছে না। কিভাবে কি হলো? তাইমা খানম ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। নাক মুছে সেই দিনের ঘটনা সব বলল। কাহিনী শুনে আরও বিস্মিত না হয়ে পারল না সায়রা। মুখ হা করে তাকিয়ে রইল। তাইমা নরম স্বরে বলল, বাসার বাইরে কয়েকটি ছেলে দেখছো না, ওরা ওর পাঠানোর লোক। আমার কখন কি লাগে সব ম্যানেজ করে দেয়। সকালে দুপুরে কি খাবো সব। প্রথম 2 দিন সারাক্ষণ কাঁদতাম, ছেলেগুলো বুঝাতো, আশ্বাস দিত। আমারও কেন জানি মনে হয় ছেলেটা ভালো, নয়তো এতগুলা মানুষ আমার পেছনে কেন রাখবে। রুমে সিসি ক্যামেরা লাগিয়ে বলল, সিরাত দেখবে আপনি কি কি করছেন। যদি কাঁদেন আপনার মেয়েও কাঁদবে। জানি না আমার মেয়েটা কেমন আছে। সায়রা ঢোক গিলে মুখ কালো করে বসে রইল। বিখ্যাত মাফিয়া অবশেষে তার বান্ধবীর দিকে নজর দিল। সিরাতের জন্য বুক মোচড় দিয়ে উঠল। না জানি কি করছে ওই লোকটার বাসায় থেকে। যার মেয়েদের প্রতি সম্মান নেই, সে কি সিরাতকেও টর্চার করছে? বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। তখনই তাইমা খানম বলল, বাসা ভাড়া নিতে এসেছিল কাল। সিরাত 3 দিনের সময় নেয়, কিন্তু হঠাৎ এমন ঘটনায় সব লণ্ডভণ্ড হয়ে গেল। বাড়িওয়ালার বউ রুমে এসেই উচ্চস্বরে গালিগালাজ করা শুরু করলো আমাকে। আমি কেঁদেই যাচ্ছি, হাতে ধরে কত বললাম, কাজ হলো না। হঠাৎই বাসার নিচ থেকে 2টো ছেলে আসে। বাড়িওয়ালার বউকে অশ্রাব্য ভাষায় গালি দিল। বলল, আন্টিকে আর একটা গালি দিলে আপনার তৈরি বাসা দখল করে নেব। বাড়িওয়ালাও কম না, আমাকে সহ তাদেরকেও বকাঝোকা করে। হঠাৎ ছেলেটি প্রমুখকে কল করেই মহিলাটার কানে দেয়। তিরিক্ষে মেজাজে হ্যালো বলেই কয়েক সেকেন্ডের মাঝে চুপ হয়ে গেল ভাবি। আমি ভাবুক নয়নে তাকিয়ে রইলাম। ওপাশ থেকে কথার শেষে মহিলা বলল, জি স্যার, আর কখনো ভুল হবে না। সে যতদিন ইচ্ছে থাকুক, একটা টাকাও লাগবে না। আমি যাচ্ছি। ফোন ফেলে দ্রুত চলে গেল। এরপর আর আসেনি।
তাইমা খানম একদম এই কথাগুলো বলে থামল। সায়রা অবাক হয়। ওই লোকের থেকে এসব আশা করাও পাপ, যে নাকি গরিব মানুষদেরকেও ছাড়ে না। সে তাইমা খানমকে গালি দিয়েছে বলে এত কিছু করলো, সে একা বাসায় থাকে বলে লোক লাগিয়ে দিল। কেন করছে এসব? তার মনেও ভালোবাসার দোলা দিয়েছে। তাইমা খানম চোখের পানি মুছে আবারও বলল, ছেলেটিকে বোঝা দেয়। বিয়ের দিন আমাকে মেরে ফেলার বিনিময়ে সিরাতকে বিয়ে করলো, এখন আবার আমাকে নিয়ে কত চিন্তা। সায়রা দীর্ঘশ্বাস ফেলে। সাফওয়ানকে এখন কি জবাব দিবে? মন প্রাণ উজাড় করে ভালোবেসেও পেল না সে, অথচ অন্য কেউ সেকেন্ডের মধ্যে নিজের নাম লিখে নিল সারা জীবনের জন্যে। জীবন বড়ই অদ্ভুত, আমরা শত চেষ্টা করেও পাই না, কিন্তু কিছু মানুষ না চেয়েও পেয়ে যায়। তারা কি কদর করতে জানে? প্রমুখ কি সিরাতকে সাফওয়ানের মতো ভালোবাসবে? হয়তো বাসবে, নাকি ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে। এসব মনে করতে সায়রার বুক কাঁপলো। না, ভুলেও এত খারাপ সিরাতের সাথে না হোক। সে তাইমার সাথে অনেকক্ষণ কথা বলে বাসা থেকে বের হলো। ছেলেগুলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। সে মুচকি হাসলো। হয়তো সায়রার খবর এতক্ষণে প্রমুখের কানে পৌঁছে গেছে। এ কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। লোকটি সব পারে, শুধু পারে না তার পাষাণ হৃদয়কে কোমল বানাতে। সিরাত একা বাসায় কি করছে? সে কি প্রমুখকে মেনে নিয়েছে? প্রমুখ কি পারবে চিরদিন এক মেয়ের মাঝেই ভালোবাসা খুঁজে নিতে, নাকি নিত্যদিনকার মতো সিরাতেরও শরীর ছুঁয়ে হাত ছেড়ে ফেলবে? সায়রা মনে মনে দোয়া করলো তাদের জন্যে ভুলেও সিরাতকে যেন প্রয়োজন শেষে ধাক্কা দিয়ে বের করে না দেয়। প্রমুখ সেই দিনের ঘটনার পর বাসায় ফিরেনি। এতে অবশ্য সিরাতের জন্য ভালো হয়েছে। প্রমুখ ভোরেই বেরিয়ে যায় বাসা থেকে। সে যাওয়ার পর সিরাত দরজা লক করে দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিয়েছিল। সারাদিন নিজের মতোই রুমে কাটিয়েছে। আজ রাতেও জুলেখার ডাকে হালকা খেয়ে নেয়, মুখে রুচি নেই। কয়েকদিনে আগের থেকে বেশ রোগা হয়ে গিয়েছে সিরাত। রুমে এসে দুর্বল দেহ নিয়ে লুটিয়ে পড়ল বিছানায়। লোকটিকে বোঝা মুশকিল। ওই দিন যখন ভয়ে প্রমুখের দিকে তাকিয়েছিল, মনে মনে ভেবেই নেয় আজ কোনো মতেই ছাড়বে না প্রমুখ। অথচ তাকে চমকে দিয়ে দ্রুত উঠে বারান্দায় চলে গেল। সে আধা ঘন্টা বিস্ময় নিয়েই বসেছিল। এই লোক কাছে টেনেও ছেড়ে দিল, এ যেন আশ্চর্য ঘটনা। তাছাড়াও আজ জুলেখার কাছে শুনল প্রমুখ মেয়েদের সাথে রাত কাটায় না বেশ কয়েকদিন। সিরাত এতে কোনো ভ্রুক্ষেপ করল না। আজকাল মুখ খুলে কথা বলতেও অসহ্য লাগে তার। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, তখনই দরজায় ক্যাচ শব্দ হয়। মুহূর্তে চট করে চোখ খুলে দেখলো প্রমুখ খেলে দুলে কক্ষে প্রবেশ করে। হাতের কাগজপত্র রেখে তাকালো সিরাতের দিকে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে। বাথরুমে কাপড় নিয়ে গেল গোসলে। সিরাত তখনও বিছানায় বসে এক ধ্যানে চেয়ে আছে। প্রমুখ বেরিয়ে বারান্দায় যায়। বাইরে ফুরফুরে বাতাস বইছে। কেবল গোসল করায় ঠান্ডা হাওয়ায় সারা শরীর শিরশির করে উঠল। তালু ঘষে কক্ষে এসে বসলো সোফায়। সামনে তীক্ষ্ণ চোখে চেয়ে সিরাতকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।